অধ্যাপক মোহাম্মদ ইউনূস যখন ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেন, তখন দেশটা ছিল একটা আগ্নেয়গিরির মতো। একদিকে স্বৈর শাসনের ধ্বংসস্তূপ, অন্যদিকে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা। তিনি শুধু একজন অর্থনীতিবিদ হিসেবে আসেননি, এসেছিলেন বাংলাদেশের হারানো সম্মান আর মেরুদণ্ড ফিরিয়ে দিতে। বিশেষ করে ভারতের আধিপত্যবাদের চোরাবালি থেকে বাংলাদেশকে বের করে এনেছিলেন ডক্টর ইউনূস। সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি চালানোর যে সাহস তিনি দেখিয়েছেন, তা গত দেড় দশকে বিরল ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছ থেকে বাংলাদেশ কি পেল আর কি পেল না, তার হিসেব মেলানোর সময় এখন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সেই চরম অস্থির সময়ে এমন একজনকে দরকার ছিল যিনি সবার কাছে গ্রহণযোগ্য এবং যার আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। বিশেষ করে পোশাক রফতানি ও বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে ডক্টর ইউনূসের কোনো বিকল্প ছিল না। ইউনূস প্রথমে ইতস্তত করলেও পরিস্থিতির চাপে এবং নৈতিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব নিতে রাজি হন। দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ইউনূসের সামনে মূল চ্যালেঞ্জ ছিল একটি বিধ্বস্ত রাষ্ট্রকে স্থিতিশীল করা, জুলাই আগস্টের দমন পীড়নের বিচার করা এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনা। ডক্টর ইউনূস চেয়েছিলেন সিস্টেমটা গোড়া থেকে সংস্কার করতে। কিন্তু বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা ছিল। বিশেষ করে ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকা বিএনপির মূল লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব একটা নির্বাচন। ইউনূস যখন পুলিশ, বিচার বিভাগ বা সংবিধান সংস্কারের কথা বলছিলেন, তখন কয়েকটি রাজনৈতিক দল মনে করছিল এসব করে নির্বাচন দেরি করা হচ্ছে। এই যে সংস্কার বনাম নির্বাচন দ্বন্দ্ব, এটা ইউনূসকে মুক্তভাবে কাজ করতে দেয়নি। সেসব দল তাকে পূর্ণ সময় দিতে চায়নি, কারণ তাদের ভয় ছিল ইউনূস বেশি দিন থাকলে তাদের রাজনৈতিক একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়তে পারে। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা রকম দাবি নিয়ে রাস্তায় নামে। এটা ছিল ইউনূস সরকারের জন্য এক বিশাল মাথা ব্যথা। গত ১৫ বছরে জমানো ক্ষোভ মানুষ অল্প সময়ে মেটাতে চেয়েছিল। সচিবালয় ঘেরাও থেকে শুরু করে ছোটখাটো দাবি নিয়ে আন্দোলন, সবই তার উপর এসে পড়েছিল। একজন মানুষ রাষ্ট্র সংস্কার করবেন নাকি প্রতিদিনের এই বিশৃঙ্খলা সামলাবেন, এই প্রেশার গ্রুপগুলো তাকে বড় পলিসি লেভেলে মনোযোগ দিতে বাধা দিয়েছে। হাসিনা সরকারের ১৫ বছরে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দলীয়করণ হয়েছিল, তা তো একদিনে মোছা সম্ভব নয়। ইউনূস যখন কোনো আদেশ দিতেন, আমলাতন্ত্রের একটা বড় অংশ সেটা ভেতরে ভেতরে বাধা দিত বা ফাইল আটকে রাখত, যেটাকে আমরা ডিপ স্টেট বলি। ফলে তিনি অনেক ভালো উদ্যোগ নিলেও সেগুলি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হতে হতে খেই হারিয়ে ফেলত। অর্থাৎ ড্রাইভিং সিটে ইউনূস থাকলেও ইঞ্জিনের ভেতরে অনেক কলকব্জা ছিল পুরনো আমলের। ইউনূস ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিলেন। এটা করতে গিয়ে অনেক আন্তর্জাতিকভাবে অনেক লবিং এর মোকাবেলা করতে হয়েছে। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে স্বাধীন কূটনীতি চর্চা করাটা সহজ ছিল না। এর ফলে দেশের ভেতরেও কিছু গোষ্ঠী, যারা এখনো পুরনো জমানার সুবিধাভোগী, তাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে গিয়ে তাকে প্রচুর শক্তি ক্ষয় করতে হয়েছে, যা হয়তো অন্য গঠনমূলক কাজে ব্যয় করা যেত। ইউনূস যখন আসেন, তখন রিজার্ভের অবস্থা ছিল করুণ, দ্রব্যমূল্য ছিল আকাশচুম্বী। সাধারণ মানুষ চায় দ্রুত ফলাফল। আজ ডক্টর ইউনূস এলেন, কাল কেন বাজারে দাম কমলো না? এই যে তাৎক্ষণিক ফলাফলের চাপ, এটা তাকে অনেক সময় দীর্ঘমেয়াদী সংস্কারের চেয়ে শর্ট টার্ম ফায়ার ফাইটিংয়ে বেশি ব্যস্ত রেখেছে। ডক্টর ইউনূস ছিলেন একজন গ্লোবাল আইকন। তার যে কানেক্টিভিটি, সেটা ব্যবহার করে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আনতে পারত, কিন্তু তাকে কাজ করতে দেওয়া হলো না। রাজনৈতিক দলগুলির অসহযোগিতা আর সাধারণ মানুষের অতি আবেগ তাকে একটি সীমাবদ্ধতার বৃত্তে আটকে রেখেছিল। গল্পের সেই কানার দেশের মতোই অবস্থা, যেখানে চোখের জ্যোতি থাকা মানুষটিকে সবাই পাগল মনে করে। ইউনূস বাংলাদেশকে একটা স্বচ্ছ আয়না দেখাতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সমাজ আর রাজনীতি সেই আয়নায় নিজেদের কুৎসিত রূপ দেখতে ভয় পাচ্ছিল। ডক্টর ইউনূসের 18 মাসের শাসনামলে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। হাসিনা আমলের গুমের ঘটনাগুলো তদন্তে কমিশন গঠন করা হয়েছে, যারা প্রায় 1913টি অভিযোগ নথিভুক্ত করেছে। আয়নাঘরের মতো গোপন বন্দিশালাগুলোর অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনী, র্যাব, পুলিশের সাবেক অনেক প্রভাবশালী কর্মকর্তাকে কাঠ গড়ায় তুলেছেন ডক্টর ইউনূস। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করতে
এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করতে শক্তিশালী কমিশন গঠন করা হয়েছে। নেওয়া হয়েছে একটি স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত ভোটার তালিকা এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ। স্বৈরতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানোর প্রস্তাবনাও তৈরি করা হয়েছে। সব মিলে তিনি চেয়েছিলেন ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা ভেঙে একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাতে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর হয়তো নতুন সরকার আসবে, কিন্তু অধ্যাপক ইউনূস যে সংস্কারের বীজ বুনে দিয়ে গেলেন, পরবর্তী সরকার যদি সেটা যত্ন না করে তবে আবার সেই পুরনো অন্ধকারেই ফিরে যাবে বাংলাদেশ।